আরতি দেবীর বড় মেয়ে মল্লিকা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এদিকে তার বৌদি শেফালি ডাইনিং টেবিলে তার জন্য খাবার সাজিয়ে রাখছিল। হাতে বাজারের ব্যাগ নিয়ে আরতি দেবী ঘরে প্রবেশ করেন এবং শেফালিকে বলেন, এই নাও, আজকে খুব ভালো ভালো বাজার করে এনেছি। বাজারে গিয়ে তো আমার মন ভালো হয়ে গেছে। চারিদিকে টাটকা সবজির আর সব থেকে আকর্ষণীয় লাগছিল শীতের লাল লাল টমেটো। আমি তো আগেই গিয়ে 10 কেজি টমেটো নিয়েছি, তারপর বাকি সবকিছু। বাজারের ব্যাগ হাতে নিয়ে শেফালি খুশি মনে রান্নাঘরে চলে যায়, কারণ শাশুড়ি এত টমেটো এনেছে কথাটা তার কাছে খুবই আনন্দের। সে ব্যাগ থেকে টমেটো বার করে সুন্দর করে ফ্রিজে তুলে রাখে, যেন নতুন দামি কাপড় চোপড়কে আলমারিতে কেউ ভাঁজ করে রাখছে। কিছুক্ষণ পর খাবার টেবিল থেকে মল্লিকা বৌদিকে ডাক দেয়, বৌদি, মুগের ডাল রান্না যেন কেমন একটা লাগছে, এতে কোনো স্বাদ পাচ্ছি না তো, কেমন যেন টেস্টলেস হয়েছে, একটু খেতে ভালো লাগছে না। কেন দিদি, আমি তো ডালে সব মশলা দিয়েছি আর সুন্দর করে কষে রান্না করেছি, মুগ ডাল তো আজ খুব ভালো হবার কথা। বৌমা, তুমি কি মুগ ডালে টমেটো দিয়েছিলে? টমেটো? মুগ ডালে টমেটো দেয়? আমি এতবার মুগ ডাল রান্না করেছি, কিন্তু কোনোদিনও তো টমেটো দিয়ে রান্না করিনি। এই দেখো বোকামের কথা, ওই জন্যই তো মুগ ডাল টেস্টলেস লাগছে। যাও, গিয়ে ভালো করে দুটো টমেটো কেটে আর ডালে দিয়ে দাও, তারপর একবার ফুটিয়ে নামিয়ে নেবে, ব্যাস, তাহলেই হবে। মা প্লিজ, এইসব উল্টোপাল্টা আইডিয়া বৌদিকে একদম দেবে না। মুগ ডাল কখনো টমেটোর সঙ্গে যায় না, আর তুমি জানোই তাই রান্না করে আমার সামনে একদম রাখবে না বলে দিচ্ছি। আমি এই মুগ ডাল দিয়ে খেয়ে নেব, কোনো কিছু করার দরকার নেই। আহা দিদি, তুমি বুঝতে পারছো না, টমেটো দিয়ে একবার দেখি না। মা যখন এত করে বলছে তখন নিশ্চয়ই খেতে ভালো হবে। আমি জানি রান্নার দিক থেকে মায়ের হাত খুব পাকা, মা কোনো কিছু এমনি এমনি বলে না। তুই 5টা মিনিট দাঁড়া, তারপর মুগ ডালটা খেয়ে দেখবি কেমন স্বাদ পাল্টে গেছে। এই বলে আরতি দেবী জোর করে মল্লিকার কাছ থেকে মুগ ডালের বাটি তুলে নিয়ে রান্নাঘরে রেখে আসেন এবং শেফালি দুটো বড় বড় লাল টমেটো কেটে ডালে দিয়ে দেন এবং ফুটিয়ে নামিয়ে রেখে বাটিতে করে নিয়ে আবার মল্লিকাকে খেতে দেয়। সেই ডাল খাবার পর মল্লিকা মুখ বাঁকিয়ে বলে, ইস, ডালটার কি অবস্থা করেছো তোমরা। আগে তো তবুও কোনো রকম নাকে মুখে গিলে খাওয়া যাচ্ছিল, এখন তো মুখেই নেওয়া যাচ্ছে না। থাক, তোমাদের টমেটো দেওয়া মুগ ডাল তোমরাই খাও, আমার আর খাওয়ার ইচ্ছা নেই। এই বলে মল্লিকা ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়ে। তখন শেফালি বলে, এটা কি হলো দিদি, আমি সকালবেলা উঠে তোমার জন্য এত কষ্ট করে রান্না বান্না করলাম, আর তুমি খাচ্ছ না? খাবে না তাহলে আগে থেকে জানিয়ে দেবে, শুধু শুধু ভোরবেলা উঠে ঠান্ডার সময় এত কষ্ট করবো না আমি আর। ছাড়ো বৌমা, ও খাবে না তো ওকে খেতে হবে না, আমরা দুজনেই খাবো, তুমি ডাল ভালো করে চাপা দিয়ে রাখো। এমন সময় আরতি দেবীর ছোট বৌমা মনীষা মাঠ থেকে জগিং করে বাড়ি ফিরে আসে আর বলে, দিদি ওভাবে রেগে চলে গেল কেন? বাড়িতে তোমার সাথে কি দিদির ঝামেলা হয়েছে নাকি? আমি ফিরছিলাম, দেখি মুখ নিচু করে হন হন করে হেঁটে চলেছে, আমার সাথেও ভালো করে কথা বললো না। আজকের খাবার ওর পছন্দ হয়নি, তাই না খেয়ে চলে গেছে। ওর কথা বাদ দাও, রাতে ওর মুড ঠিক হয়ে যাবে। বৌমা, আজ রাতে একটু বিরিয়ানি তৈরি করে নিও তো, বিরিয়ানি দেখলে না ওরা আর এইসব কথা কিছু মনে থাকবে না। ঠিক আছে মা, তাহলে আমাকে একটু ভালো মাংস আনিয়ে দিন, এখন থেকে ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশ ভালো হবে। বৌদি, আমার ব্যানানা শেক হয়ে গেছে, যদি হয়ে যায় তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ, অনেকক্ষণ আগেই তো হয়ে গেছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। শেফালি মনীষাকে ব্যানানা শেক দেয়, যেটি খেয়ে মনীষার সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দিয়ে বলে, এটা কি হয়েছে? আমি তো তোমাকে ব্যানানা শেক দিতে বলেছিলাম, এটা তুমি কোন জিনিসের জুস বানিয়ে দিয়েছো বলো তো, এরকম বিদঘুটে স্বাদ লাগছে। আরে মনীষা, তুমি একটু ভালো করে খেয়ে দেখো না, মোটেও এটা বিদঘুটে স্বাদ লাগছে না। মা নিজের স্পেশাল রেসিপি দিয়ে তোমার জন্য এই খাবারটা বানিয়েছে, আজকে টাটকা টমেটো দিয়ে টাটকা বানানো শেক। মানেটা কি? টমেটো দিয়ে বানানো শেক তোমরা বানিয়েছো আমার জন্য? কে তোমাদের কিরকম পাকামো করতে বলেছে শুনি? আরে বাবা, শুধু কি টমেটো দেওয়া হয়েছে নাকি, ওতে কলাও দেওয়া হয়েছে। আমি জানি ব্যানানা শেকে কলা দিতে হয়, সে আমি দিয়েছি, তার সঙ্গে তাতে একটা টমেটো দিয়েছি। কেমন টক টক মিষ্টি মিষ্টি স্বাদ আসছে বলতো। এমনিতে টমেটো আমাদের শরীরের পক্ষে খুব ভালো, আর তুই যা রোজ হাঁটা চলা করিস, এক্সারসাইজ করিস, সারাদিনে কতগুলো টমেটো খাস শুনি? আমার কথা শোন, প্রত্যেক দিন নিয়ম করে টমেটো খা, দেখবি শরীর একেবারে ফিরে গেছে। এইসব ব্যানানা অ্যাপেল কোনো কাজেরই নয়। তোমাদের দুজনকে যতটা বলা হবে তোমরা তার থেকে বেশি কেন করতে চাও বলো তো? এইবার আমি বুঝতে পারছি দিদি কেন রেগে অফিস চলে গেছে। আর শোনো, দাদা যে বিদেশে চাকরি করে এটা দাদার সৌভাগ্য। যদি এখানে থেকে চাকরি করতো না, তাহলে জানি না দাদাকে তোমরা কতটা পরিমাণে অস্থির করে তুলতে।
এভাবেই বলে মনীষা ব্যানানা শেক রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেলবেলা শেফালি রান্না তোড়জোড় শুরু করে এবং 8টা বাজার সঙ্গে সঙ্গে তার রান্না কমপ্লিট হয়ে যায়। তাড়াতাড়ি খাবার টেবিলে রেখে শেফালি সবাইকে খেতে ডাকে। দুই ননদ তাদের কাজ ছেড়ে ডাইনিং টেবিলে চলে আসে। ওদিকে শাশুড়ি সবার জন্য টমেটো স্যালাড বানাচ্ছিল। তিনি টেবিলের উপরে স্যালাড রেখে বলেন, স্যালাডে যে সমস্ত জিনিস দেওয়া হয় না তার মধ্যে সব থেকে উপকারী কোন জিনিসটা জানিস? সব থেকে উপকারী হচ্ছে টমেটো। যদি তুই সবকিছু বাদ দিয়ে টমেটো খাস তাহলে তো স্যালাড খাওয়ার উপকার পাওয়া যাবে, আর যদি তুই টমেটো ছেড়ে দিস তাহলে কিন্তু ওই স্যালাড খাওয়া না খাওয়ার সমান। দেখো মা, সকালবেলা এমনিতেই টমেটোর জন্য না আমার মাথাটা গরম হয়ে গেছে। তুমি এখন আর দয়া করে সন্ধ্যাবেলা টমেটোর জ্ঞান দিতে এসো না। তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে নিজের কাজ করতে বসবো। অফিসের অনেক চাপ। এই ফালতু ফালতু টমেটোর কাহানি শোনার মেন্টালিটি আমার একদম নেই। দিদি দেখো, আজ আমি তোমার জন্য কি বানিয়েছি, তোমার ফেভারিট বিরিয়ানি। চটপট খেয়ে নাও আর মুড একেবারে ঝরঝরে করে নাও। যাক, তাহলে তোমরা এই কাজটা বেশ ভালোই করেছো। না হলে সারাদিন টমেটো টমেটো করে মনটা যে আমার এতটা খারাপ হয়েছিল কি বলবো তোমাদেরকে। তাড়াতাড়ি দাও, আমি খেয়ে কাজে বসবো। এই বলে মল্লিকা খাবার প্লেট এগিয়ে দেয়। এদিকে তার প্লেটে খাবার দেওয়া হয় এবং খাবার দেখে সে আবার তেলে বেগুনে জ্বলে চিৎকার করে বলে, এ কি করেছো তোমরা? বিরিয়ানির উপরে এত বড় বড় গোটা গোটা টমেটো দিয়েছো? এটা কি জ্বালাতনের কথা বলো তো? আরে বাবা, তুই তো না খেয়ে একেবারে ভূত হয়ে যাচ্ছিস। আগে খেয়ে দেখ জিনিসটা কেমন হয়েছে। তোর যদি পছন্দ না হয় তখন তুই এইসব বলবি। টমেটো না দিলে বিরিয়ানির মানান হয় না। এতদিন তো বিনা টমেটোর বিরিয়ানি খেয়েছিস, এখন টমেটো দেওয়া বিরিয়ানিটা খেয়ে দেখ কেমন হয়েছে। শীতের টাটকা পাকা টমেটো, এর স্বাদ একেবারে আলাদা রকম হয়। বিরিয়ানির স্বাদকে না 10 গুণ বাড়িয়ে দেয় এই টমেটো। অনেক হয়েছে, আমি আর এখানে এক মুহূর্ত বসে থাকতে পারছি না। তোমরা টমেটো নিয়ে যেসব কাণ্ড শুরু করেছো না, দিনের পর দিন টমেটোর প্রতি আমার অভক্তি শুরু হয়েছে। এখন তো টমেটোর নাম শুনলে আমার বমি চলে আসে। এসব খাবার সরাও, আমি আর খাবো না। দেখি যদি অনলাইনে কিছু পাওয়া যায়। দিদি, তুই নিজের জন্য খাবার অর্ডার করছিস? প্লিজ আমার জন্য কিছু একটা অর্ডার করে দে না। আমি ওই টমেটো দিয়ে ভিতঘুটে স্বাদের বিরিয়ানি খেতে পারবো না। এভাবেই সবাই বিরিয়ানি ছেড়ে উঠে পড়ে এবং বাইরে থেকে আনানো খাবার খায়। শাশুড়ি বউয়ের সব জিনিসে টমেটো দেওয়ার অভ্যাসে বাড়িতে প্রত্যেকদিন অশান্তি লেগেই থাকতো, কিন্তু তারা তাদের এই টমেটো দেওয়া তরকারি ছেড়ে অন্য কিছু খাওয়ার কথা ভাবতেই পারতো না। এভাবেই প্রায় আরো 2 মাস কেটে যায়, কিন্তু আরতি দেবী বা মল্লিকা তাদের টমেটো প্রেম ছাড়তে পারে না। এদিকে এরা 2 বোন সব সময় বাইরে থেকে খাবার আনিয়ে খেতে থাকে, যার ফলে তাদের টাকা এবং শরীরের উপরে প্রভাব পড়ছিল। একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় মনীষা মল্লিকার ঘরে যায় আর বলে, দিদি, এই প্রবলেমের কোনো একটা সলিউশন বার করতেই হবে, বুঝলি? না হলে বাড়িতে আর থাকা যাবে না। মার বৌদি দুজনে আমাদেরকে শান্তি দেবে না। ঠিক আছে, এমনিতেও দাদা এখানে নেই, বাড়ি বাইরের কাজকর্ম তো আমরা দুজনেই দেখাশোনা করি, তাই এবার থেকে আমরাও ওদের টমেটোর মন্ত্র জপ করব। এই বলে মল্লিকা মনীষাকে কিছু কথা বলে, যা শুনে মনীষার মুখে হাসি ফুটে ওঠে। পরের দিন সকালবেলা শেফালি মনীষার কাছে আসে আর বলে, দিদি দেখো না, সকাল থেকে না মিক্সিটা কাজ করছে না। রান্না বান্না করবো তো, তার জন্য সবসময় শিল নোড়া ব্যবহার করতে হচ্ছে। সবসময় শিল নোড়া ব্যবহার করা যায় বলো? তুমি এটা ঠিক করে আনার ব্যবস্থা করে দাও না। আচ্ছা কই দেখি। তো বলছি বৌদি, এর তো মনে হচ্ছে মেশিনটা খারাপ হয়ে গেছে জানো। তুমি এক কাজ করো, 2টো টমেটো দিয়ে না একবার ঘুরিয়ে দেখো, আমার মনে হয় মেশিনটা ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলছো দিদি, টমেটো দিয়ে কি কখনো মিক্সি মেশিন ঠিক হয়? কেন ঠিক হয় না? টমেটো দিয়ে যদি খারাপ তরকারিকে ভালো করা যেতে পারে তাহলে তো এটা সাধারণ ব্যাপার। একটা মিক্সি মেশিন কেন ঠিক হবে না বলো তো? তুমি একবার দিয়েই দেখো না। এই বলে মল্লিকা সেখান থেকে চলে যায়। এদিকে দুপুরবেলা আরতি দেবীর কোমরের ব্যথা শুরু হয় এবং তিনি মনীষাকে ডেকে বলেন, মনীষা মা, আবার আমার ব্যথাটা শুরু হয়েছে বুঝলি। তোর যে কি একটা স্প্রে আছে, ওটা নিয়ে আয় তো, কোমরে একটু স্প্রেটা করে দে, খুব ভালো কাজ করে। দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথা কমে যায়। মা তুমিও না, এইসব ব্যথাতে কে স্প্রে ব্যবহার করে বলো তো? তুমি বরং 2টো টমেটোর পেস্ট করে এতে লাগিয়ে দাও, এক্ষুনি ব্যথা কমে যাবে। আরে টমেটো কোমরের ব্যথা সারাতে কিভাবে উপকার করবে শুনি? ওতে আর কি থাকে যে ব্যথা কমবে? এ বাবা, তুমি টমেটো নিয়ে এত গবেষণা করো আর টমেটোর উপকারিতা বুঝতে পারছো না? আমি এক্ষুনি টমেটো বেটে নিয়ে এসে তোমার কোমরে লাগিয়ে দিচ্ছি, দেখবে 2 মিনিটে ব্যথা কমে যাবে। মনীষা সত্যি সত্যি রান্নাঘরে গিয়ে 2টো টমেটো বেটে নিয়ে আসে এবং তার মায়ের কোমরে লাগিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা হয়ে যায়। আরতি দেবীর ব্যথা কমার বদলে টমেটোর রসের ঠান্ডা লেগে ব্যথা আরো বেড়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, টমেটো লাগানোর পর আমার কোমরের ব্যথা আরো বেড়ে গেছে।
আমি কি করে জানবো বলো মা? তুমি তো বলো টমেটো হাজার রোগের ওষুধ, এটাও কমে যাবে নিশ্চয়ই, আমি এটাই ভেবেছিলাম। এরপর তারা দুই শাশুড়ি বউ কোনো সমস্যার কথা বললেই দুই বোন টমেটো নিয়ে সামনে এসে হাজির হতো। এভাবেই আরতি দেবী এবং শেফালি বুঝে যায় যে টমেটো নিয়ে তারা যেসব কাণ্ড করছে তার ফলেই আজ এই মেয়েরা তাদের সঙ্গে এমন করছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার থেকে টমেটো ব্যবহার আর করবো না। তোরা প্লিজ এবার আমাদেরকে রেহাই দে। বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, রুম হিটার কাজ করছে না, ওদিকে কবে থেকে মিক্সি খারাপ হয়ে পড়ে রয়েছে। তোরা এবার ওগুলোকে সারানোর ব্যবস্থা কর। হ্যাঁ দিদি, আজ থেকে আমিও বাড়িতে টমেটো নিয়ে আর হইচই করবো না। আমি বলছি আজ থেকে টমেটো আনা বন্ধ, আমরা টমেটো ছাড়াই খাবার খাবো। যাক, এবার ঠিক পথে এসেছো। শোনো, এরপর থেকে যদি আবার কোনো রকমের গন্ডগোল দেখি না তাহলে কিন্তু। না না দিদি, একদম না, আমি শপথ করে বলছি আর কোনো রকম গন্ডগোল হবে না। এভাবেই দুই দলের মধ্যে চুক্তি হয়ে যায় এবং মল্লিকা সবকিছু সারিয়ে দেয় এবং মনীষা তার মায়ের জন্য ওষুধ, স্প্রে এ সমস্ত কিছু আনিয়ে দেয়। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এটা ছিল নারায়ণপুর কলেজের ঘটনা, যেখানে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন স্টুডেন্টরা ভর্তি হয়েছিল। আর আজ কলেজের প্রথম দিন ছিল, তাই উর্মি, দীপ্তি এবং গৌরী নামে তিন বোন একই সঙ্গে ওই কলেজে এসেছিল। ঠিক সেই সময় ওই কলেজেরই সিনিয়র স্টুডেন্ট সঞ্চিতা তাদেরকে উদ্দেশ্য করে বলে, এই তোরা তিনজন নিউ স্টুডেন্ট, দাঁড়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? প্রথমে এদিকে আয়। ই আবার কে রে বাবা, শুধু শুধু আমাদেরকে ডাকছে কেন? এই বোন, চল চল, এখান থেকে তাড়াতাড়ি চল, এখানে দাঁড়াতে হবে না। আমাদের কত নম্বর রুম পড়েছে এখনো আমাদের জানাই হয়নি, খুঁজতে হয়তো অনেক সময় লাগবে, তাড়াতাড়ি চল। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, এখন দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। আসলে দিদি, আমরা একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। না, মোটেও না। তোদের কি আমার কথা কানে যায়নি নাকি তোরা শুনতে পাস না? সিনিয়রদের কিভাবে রেসপেক্ট করতে হয় এখন কি তোদের শেখাতে হবে নাকি? হ্যাঁ সঞ্চিতা, তুই ঠিকই বলেছিস। এদের তিনজনের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে আমাদেরকে দেখে কলেজের ছেলেরা পর্যন্ত ভয় পায়, আর এরা কোনো পাত্তা না দিয়েই চলে যাচ্ছে। এই তোরা এদিকে আসবি না আমাদের অতিথি আপ্যায়ন শুরু করব? কি একেবারে বিদ্যাসাগর এসে গিয়েছে। আমাদের যদি রাগাস তাহলে তোদের এই কলেজে পড়াশোনায় ঘুচিয়ে দেব, বুঝেছিস? সঞ্চিতা তথা সিনিয়র ছাত্রীদের কথা শুনে তারা তিন বোনে এক প্রকার ভয় পেয়ে গিয়েছিল। এরপর তারা ভয়ে ভয়েই তাদের কাছে আসে। তারা তিন বোন পাশেরই ভুজঙ্গপুর গ্রামে বাস করত। তারা ছোট থেকে লেখাপড়ায় খুবই ভালো ছিল, কিন্তু তাদের গ্রামের মেয়েদের পড়াশোনার কোনো চল না থাকায় অনেক বাধা বিপত্তি এবং অপমানের সম্মুখীন হয়েই তারা পড়াশোনা করে আসছিল। আর আজ তারা তিন বোন কলেজে পড়াশোনার সুযোগও পেয়েছিল। এরপর উর্মি বলে, হ্যাঁ দিদি বলো, আসলে আমাদের ক্লাস আছে বলে আমরা তাড়াহুড়ো করছিলাম, এখন দয়া করে কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, অত বাহানা দিতে হবে না। তোরা কলেজে শাড়ি পরে কেন এসেছিস, যেখানে কলেজে সকলে মডার্ন ড্রেস পরে আসে? আর এটা কি তোদের গ্রাম নাকি যে যা তা পরে চলে আসবি? হ্যাঁ দিদি, সে আমরা জানি, কিন্তু দিদি আমাদের তিনজনের বিয়ে হয়ে গেছে আর শ্বশুর বাড়ি থেকে কলেজে আসছি। এখন তোমরাই বলো, শ্বশুর বাড়িতে কি শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেবে? কি তোদের বিয়ে হয়ে গিয়েছে? সো ফানি। তাহলে কি তিন বন্ধুর একই সঙ্গে একই বাড়িতে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ দিদি, একই বাড়িতে হয়েছে, কিন্তু দিদি আমরা তিন বন্ধু নয়, আমরা তিন বোন। কি তোরা তিন বোন আর তিনজনেরই বিয়ে হয়ে গিয়েছে? এই সুপ্রিয়া, শুনছিস? এরা ম্যারিড, এদের সংসার আছে। হ্যাঁ সেটাই তো শুনলাম। এই তোদেরকেও বলিহারি, বিয়ে হয়ে গিয়েছে কোথায় বরকে নিয়ে আনন্দ করবি, জমিয়ে সংসার করবি, তা নয় পড়াশোনা করছে। আমার তো বিয়ে হয়ে গেলে আমি বরকে সারাদিন জড়িয়ে ধরেই বসে থাকবো। এভাবেই বলে সিনিয়র ছাত্রীগুলি নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে, যেটা শুনে তাদের তিন বোনেরই মন খারাপ হয়ে যায়। ঠিক সেই সময় উর্মি কান্না কান্না গলায় বলে, দিদি আমাদের তিনজনের ছোট থেকে ডক্টর, লয়ার আর আইপিএস অফিসার হওয়ার অনেক স্বপ্ন, আর আমরা ছোট থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করছি, যেটা জানো না সেটা নিয়ে হাসাহাসি করা ভালো নয়। এই বলে উর্মি তার পুরানো দিনের কথা বলতে থাকে। আসলে সে ঠিকই বলছিল। তাদের পড়াশোনায় মনোযোগ থাকলেও তাদের বাবা অলোকবাবু সেটি মোটেও পছন্দ করত না। কয়েক বছর আগের ঘটনা, যখন উর্মি ও তার বোনেদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছিল। এমনই সেদিন,
এই যে বাবা, আমরা বাড়ির রান্নাবান্না তথা সব কাজ মিটিয়ে দিয়েছি। এখন আমরা আসছি। আজ থেকে আমাদের পরীক্ষা শুরু। এই শোন, ওসব পরীক্ষা টরীক্ষা বাদ দে, আর আমি যেটা বলছি সেটা শোন। কাল থেকে জমিতে কাজ করতে যাবি। এখন গরমের ধান উঠছে, তোরা গেলে আমার লেবার খরচও বেঁচে যাবে, বুঝেছিস? কিন্তু বাবা, সেটা কিভাবে সম্ভব? আমরা এখন পরীক্ষা দিতে না গেলে কিভাবে হবে? সে আমি কিছুই জানি না, অত পড়াশোনা করে লাভ নেই। আমাদের গ্রামের সকলেই আমাকে মানা করেছে। সে তো তোর স্বর্গীয় মা মানা করেছিল, তাই তোদেরকে এত দূর পড়িয়েছি। কিন্তু এখন থাক, এখন আর পড়িয়ে কোনো লাভ নেই। বাবা, এরকম বলো না। প্রয়োজনে আমরা চাষের কাজ সেরে পড়াশোনা করব, কিন্তু আমাদেরকে দয়া করে যেতে বারণ করো না। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলছে। তুমি তো মাকে কথা দিয়েছিলে, তাহলে এখন না বলছো কেন? উর্মি ও দীপ্তির মুখে এরকম কথাবার্তা শুনে অলোকবাবু একটু চিন্তায় পড়ে যায় ও শেষে তাদেরকে পড়াতে রাজি হয়ে যায়। কিন্তু অলোকবাবু মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিল ও সে পরীক্ষা শেষে চালাকি করে তাদের তিনজনের বিয়ে দিয়ে দেন। এরপর শ্বশুরবাড়িতে গিয়ে তারা লুকিয়ে লুকিয়েই পরবর্তী পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। যেটা শুনে সঞ্চিতা বলে, সত্যি তোমরা লেখাপড়া করার জন্য এত কিছু করেছো? আমার তো তোমাদের জন্য খুবই খারাপ লাগছে। আর তোমাদেরকে না জেনেই এত কিছু বলে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি। না দিদি, ক্ষমা চাইতে হবে না। এটা তো আমাদের ভাগ্য। আমরা শুধু ছোটবেলাতেই নয়, এখনো 3 বোন অনেক কষ্টের মধ্যে দিয়ে লেখাপড়া করি। তাদের কথাবার্তা শুনে ওখানে উপস্থিত সকলেরই খুব কষ্ট হয়। তারপর ক্লাস ঘন্টা শুনে যে যার ক্লাসের মধ্যে চলে যায়। এরপর এভাবেই সেদিনটা কেটে যায়। তারা ক্লাস শেষে যে যার বাড়ি চলে যায়। এদিকে তাদের 3 বোনের শাশুড়ি অর্থাৎ চৈতালি দেবী বিন্দুমাত্রও জানত না যে তার 3 বৌমা কলেজে পড়াশোনা করে। এরপর তারা 3 বোন বাড়ি ফেরার পর তাদের শাশুড়ি চৈতালি দেবী বলেন, এই যে বৌমা, তোমরা 3 বোন কোথা থেকে আসছো শুনি? আর এতক্ষণ কোথায় ছিলে? আমি কি একটু বাড়ি ছিলাম না, অমনি 3 ভবঘুরে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলে? না মা, ওই বাবার শরীর খারাপ, তাই একটু দেখতে গিয়েছিলাম। বাবার তো আমরা ছাড়া আর কেউ নেই। তা আপনি মাসির বাড়ি থেকে কখন এলেন? ঘরে থাকলে তবে তো সব জানবে। তা তোমার বাবা এখন কেমন আছে শুনি? হঠাৎ এরকম জিজ্ঞাসা করায় তারা একটু ঘাবড়ে গিয়ে 3 জন মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। কি হলো বৌমা, চুপ করে রইলে যে? হ্যাঁ মা, এই তো। আসলে আপনি তো সবই জানেন, মা মারা যাওয়ার পর থেকে বাবা একা হয়ে গেছেন। বাড়ির সমস্ত কাজ, চাষের কাজ সব বাবাকেই একা করতে হয়। তার জন্য বাবা একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। ও আচ্ছা, তা বেশ ভালো। এই তোমাদের হাতে ব্যাগে কি সব ওগুলো? প্রশ্নটা শোনা মাত্রই তারা ভয় পেয়ে আঁতকে ওঠে। এরপর উর্মি বলে, আসলে মা, আমরা আসার সময় একটু বাজার করে নিয়ে এলাম। ভাবলাম বেরিয়েছি যখন বাজারটা করেই নিই। কই দেখি কি বাজার করেছো? এই বলে ব্যাগটা নিতে যাবে কি বাইরে থেকে ধোপা চিৎকার করে ডাকতে থাকে। ধোপার আওয়াজ পেয়ে চৈতালি দেবী কাপড় দিতে চলে যায়। এরপর গৌরী বলে, দিদি, এই যাত্রায় আমরা বেঁচে গেছি। আর একটু হলে আমরা ধরাই পড়ে যাচ্ছিলাম। মা যদি বুঝতে পারতেন ব্যাগে সবজি নয় বই আছে, তাহলে আমাদের আস্ত রাখতো না, আর আমাদের স্বপ্ন শেষ হয়ে যেত। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। ভয়ে এখন আমার হাত পা কাঁপছে। বোন, তাড়াতাড়ি এগুলো আমাদের ঘরের মধ্যে লুকিয়ে রেখে আয়। এই বলে গৌরী বইয়ের ব্যাগটি নিয়ে ঘরের মধ্যে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। তারা শাশুড়ি এবং স্বামীর ভয়েই কলেজে ওপেনে ভর্তি হয়েছিল। তারা দিনে বাড়ির সমস্ত কাজকাম করে রাতে পড়াশোনা করত। আর তাদের স্বামীরা কাজের সূত্রে বাইরে থাকায় তারা 3 বোন রাতে একসঙ্গেই থাকতো আর রাত জেগে পড়াশোনা করত। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। একদিন হঠাৎই তাদের স্বামীরা বাড়ি ফিরে এসে বলে, কিরে, তোদের বাবা যে বললো বোনের বাকি টাকাটা কয়েকদিন পর দেবে, তা কতদিন লাগবে শুনি? হ্যাঁ দাদা, এরা বাবা মেয়ে মিলে আমাদেরকে বোকা বানাচ্ছে। এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ তাপস, তুই ঠিকই বলেছিস। এই তোরা তোর বাবাকে ফোন কর আর এক্ষুনি বল টাকা দিতে, না হয় তোদের মেরে মেরে শেষ করে দেব। উর্মি, দীপ্তি এবং গৌরীর স্বামীরা খুবই অত্যাচারী এবং মদমাতালে লোক ছিল। এরপর তারা 3 বোন তাদের বাবাকে ফোন করে না, যার ফলে তারা 3 ভাই তাদের স্ত্রীদের মারধর করতে থাকে। এরপর গৌরী বলে, দিদি, আমাদের জীবনে কি ঈশ্বর কোনোদিন সুখ দেবে না? আমরা কি সারা জীবন এইভাবে কষ্ট করেই বেঁচে থাকবো? কাঁদিস না রে বোন,
দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। সময় পরিবর্তনশীল, একদিন না একদিন সুখের দিন অবশ্যই আসবে। এই বলে উর্মি তার ছোট বোনদেরকে বোঝাতে থাকে। এভাবেই মারধর এবং কষ্টের মধ্যে দিয়েই সময় অতিবাহিত হতে থাকে। উর্মি, দীপ্তি এবং গৌরীর ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য পোস্টে অ্যাডমিট আসে, কিন্তু অ্যাডমিটটা তাদের 3 বোনের হাতে নয়, তাদের শাশুড়ির হাতেই পড়েছিল। এরপর তাদের শাশুড়ি বলে, এটা তো পরীক্ষার অ্যাডমিট কার্ড বলে মনে হচ্ছে, তাহলে কি বৌমারা আমাদেরকে না জানিয়েই কলেজে পড়াশোনা করছে? বৌমা, ও বৌমা, তোমরা কোথায় গেলে শুনি? এদিকে শোনো দেখি, তোমাদের সাহস তো কম নয় দেখছি। মা, কি হয়েছে? আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? তবে কি ফুল চন্দন নিয়ে তোমাদের পুজো করব নাকি? তোমাদের সাহস কি করে হলো বাড়ির বউ হয়ে কলেজে পড়ার? এভাবে চিৎকার চেঁচামেচি শুনে তার 3 ছেলে সেখানে এসে উপস্থিত হয়। এরপর তারা বলে, মা, এভাবে কিছুই হবে না, তুমি এদের 3 জনকে ধাক্কা মেরে বের করে দাও। এ তুমি কি বলছো? আমরা 3 বোন গর্ভবতী, এখন এই অবস্থায় আমরা কোথায় যাব? সেসব আমরা কিছুই জানি না, যেমন কর্ম তেমন তার ফল তো পেতেই হবে। তোরা কি ভেবেছিলিস যে পনের টাকা না দিলে আমরা তোদেরকে ছেড়ে দেব নাকি? এভাবেই তারা 3 ভাই এবং মা মিলে তাদের 3 বোনকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তাদেরও কিছু করার থাকে না, তারা অসহায়ভাবে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। তাদের এই অবস্থায় যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। কিছুক্ষণ এভাবেই সময় কেটে যায়। এরপর সেই কলেজের সিনিয়র সঞ্চিতাদির সাথে তাদের দেখা হয়। তখন সঞ্চিতা সবকিছু ব্যাপার শুনে তাদেরকে তার বাড়ি নিয়ে যায়। এরপর তারা কলেজের এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করে এবং কয়েকদিন পর তারা 3 বোনের 3টি কন্যা সন্তান হয়। এভাবেই অতি কষ্টের মধ্য দিয়েই তারা তাদের ডক্টর, লয়ার এবং আইপিএস এর স্বপ্ন পূরণ করে। এতদিন পর তাদের সুখের দিন ফিরে আসে। এমনই একদিন একটা ভিক্ষুক তাদের কাছে এসে বলে, মা, আমাকে কিছু ভিক্ষা দেবে? আমার খুব খিদে পেয়েছে। এরপর দীপ্তি ভিক্ষা দিতে যায় এবং বলে, বাবা তুমি, তোমার এরকম অবস্থা কি করে হলো? দীপ্তি মা, তোরা, আমি সর্বহারা হয়ে গেছি। তোর জেঠু আমায় ঠকিয়ে আমার ঘর, জায়গা জমি সবই কেড়ে নিয়েছে। আর শেষে গিয়ে আমি বুঝতে পারলাম যে তোরা শিক্ষিত, যতদিন আমাদের বাড়িতে ছিলিস ওরা এটা করতে পারেনি, কিন্তু তোদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে মূর্খ পেয়ে ওরা সবকিছুই টিপছাপ করিয়ে লিখিয়ে নিয়েছে রে মা। এই বলে তার বাবা কান্নাকাটি করতে থাকে এবং তারা 3 বোন মিলে তার বাবাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর দীপ্তি ডক্টর হওয়ায় তার বাবাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। গৌরী একজন লয়ার হওয়ায় তার জেঠুর বিরুদ্ধে কেস লড়ে তার বাবাকে সমস্ত কিছু ফিরিয়ে দেয়। আর এদিকে উর্মি একজন আইপিএস অফিসার হওয়ায় তাদের সাথে হওয়া অন্যায়ের জন্য তার শাশুড়ি এবং স্বামীদের হাজতবাস করায়। এরপর তারা 3 বোন তাদের বাবা এবং ছোট মেয়েদেরকে নিয়ে নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।